কে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। আপনারা এটা জানেন কিনা? Yes, sir. তাহলে ইট ভার্বের পাস্ট ফর্ম কি? এইট। পাস্ট Yes, পার্টিসিপল কি? ইটেন। yes, sir. প্রেজেন্ট পার্টিসিপল কি? ইটিং। Eating. থার্ড পার্সন কি? ইটস। It's রাইট এর পাস্ট ফর্ম কি? রোড। পাস্ট road. পার্টিসিপল রিটেন। প্রেজেন্ট Written. পার্টিসিপল রাইটিং। Right. দেন Writing. রাইটস। Right. ড্রাইভ, ড্রোভ, Drove. ড্রিভেন, Driven. ড্রাইভিং, Driving. ড্রাইভস। Right. ড্র, ড্রিউ, ড্রন, Drew. Drawing. ড্রয়িং, ড্রস। Drawing. Draw. আমি লাস্ট যে ক্লাসটি আপনাদের নিয়েছিলাম সেই ক্লাসটিতে আমি বলেছিলাম ভার্বের ফর্মগুলোকে খাতায় লিখতে। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম এবং একটা পাকা খাতা তৈরি করতে ক্লাসের জন্য, কোর্সের জন্য। মনে আছে কিনা? আমি যে লাস্ট ক্লাসটি নিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম। Yes, sir. কেউ কি সেটা করেছেন? স্যার করেছি, ওটা কি পাঠিয়ে দিব স্যার? জি স্যার, জি স্যার। জি, আমি অনেকেই দেখলাম যে কনভারসেশন গ্রুপে পাঠিয়েছেন ক্যাম স্ক্যানারের মাধ্যমে, এই করে স্ক্যান করে। তো ভালো লাগছে। তো যারা করেননি করতে হবে। দেখেন, একদিনে সব শেখা যায় না। আপনাদের ক্লাস নিলাম, একদিনে সব শেখা যায় না। এখনো অনেক ক্লাস পড়ে আছে, অনেক 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 ক্লাস আপনারা পাবেন, অনেক টপিক আপনাদের শিখতে হবে। কেবল 1 মাস হলো। তো ডেভেলপমেন্টটা কিভাবে আসবে, ধারাবাহিকতাটা কিভাবে মেনটেন করবেন, আমি আজ আপনাদের একটা পিডিএফ দিব। এই পিডিএফটা প্রত্যেকে প্রিন্ট করবেন। আমি এটা আরেকটু পরে বলি, কারণ আহ, এখনো জয়েন করে পারেনি সবাই, আর একটু জয়েন করুক, তারপর আমি বলছি আর কয়েকজন। আচ্ছা। আর তো আমাদের ক্লাস তো শনি সম্ভব ছিল, এখন তো রবি মঙ্গল দুই। আচ্ছা, ঠিক আছে, আমি 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 দেখবো। এটা মনে হয় ওই একটা সপ্তাহে যখন চেঞ্জ হয়ে যায় তখন ওই হোল সপ্তাহটা ওই ওই টাইমটা চেঞ্জ হয়ে যায়। আমি ঠিক করে নিব, সমস্যা নেই। তো দেখেন, যে কথাটা আমি বলছি বোঝার চেষ্টা করেন, একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। একটা পার্টিকুলার ভার্বকে দিয়ে 30টারও অধিক সেন্টেন্স আপনাকে তৈরি করা শিখতে হবে। কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। অর্থাৎ আপনি এই যে টেন্সটা শিখলেন, আপনাকে যে মডাল শেখানো হলো, আপনাকে যে সেমি মডালটা শেখানো হলো, এইটাকে আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবেন কিভাবে, এইটা আপনাকে একটু ডিটেলসে দেখতে হবে। তো এই জায়গাটা আপনাদের কয়েকটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হচ্ছে নতুন ভার্বের ব্যবহার করে আপনাকে সেন্টেন্স তৈরি করতে হবে। কেমন সেন্টেন্স? জাস্ট ওয়েট আ মিনিট, একটা মিনিট একটু টাইম দেন। দেখেন, আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এইটা আপনাদের দরকার, এটা আপনাদের নিতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আই এম গোয়িং টু, হ্যাঁ, এই ক্লাস রেকর্ড হচ্ছে। একটু ভালোভাবে বোঝেন এখানে আপনার কাজটা কি হবে, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। তো তার আগে একটু দেখেন যে 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ ওয়ান ভার্ব অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ টেন্স অ্যান্ড মডাল ভার্ব। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তো এইটা কোন টেন্সের সেন্টেন্স? আপনারা প্রত্যেকেই জানেন বা অবগত আছেন যেটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এখন আমি যদি বলি আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না, তাহলে এইটা কোন টেন্স? এটা পাস্ট, সরি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। ডু আই গো টু স্কুল অর্থটা কি? আমি কি স্কুলে যাই? আমি কি স্কুলে যাই? আমি কি স্কুলে যাই? এটা কি? এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ। ডোন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না? আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না? নেগেটিভ ইন্ট্রোগেটিভ। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস হয়। যেমন হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। যখন নেগেটিভ করবেন ডাজের ব্যবহার হয়, হি ডাজন্ট গো টু স্কুল, সে স্কুলে যায় না। ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? ডাজন্ট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না? সে কি স্কুলে যায় না? এই যে দুইটা জায়গা, এই দুইটা জায়গা আপনারা বুঝতে পারছেন কিনা বা পারলেন কিনা, এটা আমাকে একটু আহ কনফার্ম করবেন।
বুঝতে পারছেন এই দুইটা? কোনো সমস্যা আছে এখানে? এখন আমি তাহলে যদি নতুন ভার্বের ব্যবহার করি তাহলে কি সেন্টেন্স তৈরি করতে পারবো, বা সাবজেক্ট যদি আমি চেঞ্জ করি পারবো কিনা? তাহলে আমি মনে করেন এখানে একটা সেন্টেন্স লিখলাম যে ইউ রাইট আ লেটার, ইউ রাইট আ লেটার, ইউ রাইট WRITE, রাইট আ লেটার। এর মানে কি? তুমি একটা চিঠি লেখো, চিঠি লিখো। জাস্ট তুমি একটা চিঠি লেখো। এরপর যদি আমি ইন্ট্রোগেটিভ করি তাহলে নেগেটিভ করি তখন হবে ইউ ডোন্ট রাইট আ লেটার। কি হবে? ইউ ডোন্ট রাইট আ লেটার, ইউ ডোন্ট রাইট আ লেটার। এবার তুমি কি একটি চিঠি লেখো, তুমি কি একটি চিঠি লেখো, তখন হবে ডু ইউ রাইট, ডু ইউ, ডু ইউ রাইট আ লেটার, ডু ইউ রাইট আ লেটার। এবার তুমি কি চিঠি লেখো না, তুমি কি চিঠি লেখো না, তখন কি হবে ডোন্ট ইউ রাইট, ডোন্ট ইউ রাইট আ লেটার, ডোন্ট ইউ রাইট আ লেটার, ডোন্ট ইউ রাইট আ লেটার। তুমি কি চিঠি লেখো না? আচ্ছা, এবার যদি বলি যে উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, তাহলে নেগেটিভ কি হবে? উই ডোন্ট প্লে ফুটবল, উই ডোন্ট প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি না। এবার আমরা কি ফুটবল খেলি, তাহলে ডু উই প্লে ফুটবল, আমরা কি ফুটবল খেলি, ডু উই প্লে ফুটবল, আমরা কি ফুটবল খেলি না, আমরা কি ফুটবল খেলি না, ডোন্ট উই, ডোন্ট উই প্লে ফুটবল। তাহলে বলেন তো, আমি যদি বলি যে তুমি কি ভাত খাও না, ইংলিশ কি? তুমি কি ভাত খাও না? তুমি কি নামাজ পড়ো না, তুমি কি নামাজ পড়ো না, ইংলিশ কি হবে? তুমি কি স্কুলে যাও না, তুমি কি স্কুলে যাও না, রাইট। সে কি, সে কি বই পড়ে না, সে কি বই পড়ে না, ডাজ নট, ডাজন্ট হি রিড দ্য বুক, সে কি বই পড়ে না। আচ্ছা, তাহলে বলেন তো, তারা কি ইংরেজি শেখে না, তারা কি ইংরেজি শেখে না, ডাজন্ট, ডাজন্ট কেন, ডোন্ট দে লার্ন ইংলিশ, ডোন্ট দে লার্ন ইংলিশ। ওকে, তাহলে দেখেন এই যে আজকে যেটা আমি আপনাদের এখানে দেখাচ্ছি, এইটা যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, এটা ওই মানে এতদিন যা যা আপনারা শিখে আসছেন সবকিছু এক জায়গায় করে, মানে এইটা শিখতে পারলে এইটাকে দিয়েই প্র্যাকটিক্যাল কনভারসেশন বা স্পিকিং এ আমাদের কাজ করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে। এটা একটা ক্যাপসুল, একটা মেডিসিন, ওই যে তাবিজ দেয় না, একটা তাবিজের মতো কাজ করবে এটা। কিভাবে কাজ করবে? আপনি যে ধরনের সাবজেক্ট নিবেন, যে ধরনের ভার্ব নিবেন, সেইভাবে সেন্টেন্স অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। আপনাকে শুধু ভার্ব অনুযায়ী বাংলা সেন্সটা কেমন আসবে, টাইমিংটা কেমন আসবে, এইটা বুঝতে হবে। এবং প্রত্যেকটা টেন্স, প্রত্যেকটা মডেল এবং সেমি মডেলের ব্যবহার করে। তাহলে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই ডিডন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। নেগেটিভ সেন্টেন্সে পাস্ট টেন্সে কি হয়? ডিড এর ব্যবহার হয়। মেইন ভার্বটা কি হয়? প্রেজেন্ট ফর্মে চলে আসে। ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম, ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম। ডিডন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাইনি, ডিডন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাইনি। ওকে, তাহলে এবার আপনারা একটু আমার সাথে বলেন, আমি যদি এখন বলি যে সে কি ছবি আঁকে, তাহলে ইংলিশটা কি হবে? জাস্ট সে কি ছবি আঁকে, না 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 না, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। সে কি ছবি আঁকে, ডাজ হি ড্র আ পিকচার। তাহলে আমি যদি বলি সে একটা ছবি এঁকেছিল, ইংলিশ কি হবে? সে একটা ছবি এঁকেছিল, হি ড্রিউ আ পিকচার। আমাকে বুঝতে হবে, আমাকে ইনস্ট্যান্টলি এটা ধরতে হবে, ইনস্ট্যান্টলি বুঝতে হবে। বারবার একটা কথা বলছি, ইনস্ট্যান্টলি। হি ড্রিউ আ পিকচার, যে বাক্যটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ নাকি ইন্ট্রোগেটিভ নাকি নেগেটিভ ইন্ট্রোগেটিভ, এটা ইনস্ট্যান্টলি বুঝতে হবে। তাহলে দেখেন হি ড্রিউ আ পিকচার অর্থ কি? সে একটা ছবি এঁকেছিল। তাহলে সে ছবি আঁকেনি, হি ডিডন্ট, হি ডিডন্ট ড্র আ পিকচার, ড্র আ পিকচার। যখন আমি নেগেটিভ করছি তখন আমার ডিড এর ব্যবহার হচ্ছে, মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসছে। হি ডিডন্ট ড্র আ পিকচার। এবার সে কি একটি ছবি এঁকেছিল,
সে কি একটি ছবি এঁকেছিল, তখন কি হবে? ডিড হি ড্র আ পিকচার, ডিড হি ড্র আ পিকচার, ডিড হি ড্র আ পিকচার। সে কি ছবি আঁকেনি, সে কি ছবি আঁকেনি, তখন কি হবে? ডিডন্ট হি ড্র, ডিডন্ট হি ড্র আ পিকচার, ড্র আ পিকচার। সে কি ছবি আঁকেনি, ডিডন্ট হি ড্র আ পিকচার। এবার আমি যদি বলি সে কখন ছবি এঁকেছিল, সে কখন ছবি এঁকেছিল, তখন এরকম হবে when did he draw a picture, when did he draw a picture। এবার বলেন তো আমি যদি বলি সে কেন ছবি আঁকেনি, সে কেন ছবি আঁকেনি, তখন হবে why didn't he draw a picture। এবার আমার কথাটা ভালোভাবে বোঝেন, আমি যদি এরকম বলি সে কেন ছবি আঁকে না, তখন কি হবে? সে কেন ছবি আঁকে না, তখন কি হবে? Why he don't draw it? Why doesn't he draw a picture? Does not, doesn't. Why doesn't he draw a picture? অর্থ কি? সে কেন ছবি আঁকে না, সে কেন বই পড়ে না। Why doesn't he read a book? সে কেন গাড়ি চালায় না। Why doesn't he drive a car? সে কেন স্কুলে যায় না, সে কেন স্কুলে যায় না। Why doesn't he go to school? তাহলে সে কেন স্কুলে যায়নি, why didn't he go to school? সে কেন বই পড়েনি, why didn't he read the book? সে কেন গাড়ি চালায়নি, why didn't he drive a car? সে কেন ইংরেজি বলেনি, Speak English. why didn't he speak English? তাহলে এটা হচ্ছে past tense এর ফাংশন। এবার দেখেন I will go to school, আমি স্কুলে যাব। আমি যদি নেগেটিভ করি I won't go to school, I mean I will not go to school, আমি যাব না। উইল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব। ওন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না। ওকে, তাহলে আমরা যদি এখানে বলি, আমরা যদি এখানে বলি যে তুমি রান্না করবে, ইংলিশ কি হবে? ইউ উইল কুক রাইস, তুমি রান্না করবে, ইউ উইল কুক রাইস। তুমি ভাত রান্না করবে, হ্যাঁ তুমি ভাত রান্না করবে, ইউ উইল কুক রাইস। তাহলে তুমি ভাত রান্না করবে না, তখন ইংলিশটা কি হবে? ইউ won't cook rice, you won't cook rice। এবার তুমি কি ভাত রান্না করবে, তুমি কি ভাত রান্না করবে, will you cook rice। দেখেন এই যে বাক্যটা, এইটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। আমি যদি এখন বলি তুমি কখন ভাত রান্না করবে, তখন কি হবে? when will you cook rice, when will you cook rice, when will you cook rice। এবার তুমি কি ভাত রান্না করবে না, তুমি কি ভাত রান্না করবে না, তখন কি হবে? won't you cook rice। এবার বলেন তো আমি যদি বলি তুমি কি ভাত খাবে না, তখন ইংলিশ কি হবে? তুমি কি ভাত খাবে না, Won't you eat rice? won't you eat rice। তুমি কি স্কুলে যাবে না, Won't you go to school? won't you go to school। তুমি কি বই পড়বে না, Won't you read book? Won't you write a book? Yeah, book. তুমি কি তুমি কি গাড়ি চালাবে না। এবার দেখেন তাহলে এইভাবে আমরা এই সেন্টেন্স গুলো কভার করতে পারছি। এবার দেখেন যে আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। অ্যাম আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি, আমি কি স্কুলে যাচ্ছি। অ্যাম আই নট গোয়িং টু স্কুল। দেখেন এই জায়গাটাতে ওই যে অজেন্ট যেমন আছে, অজেন্ট যেমন, কথাটা বলছেন, ওই যে অজেন্ট যেমন আছে বা ইজন্ট যেমন আছে, ওন্ট যেমন আছে, হ্যাঁ এইখানে ডিডন্ট বা ডাজন্ট যেমন থাকে, ডোন্ট যেমন থাকে, অ্যামেন্ট কখনো হয় না। অ্যামেন্ট বলে কোনো অর্থ হয় না। এই অ্যাম নট কে সংক্ষেপে বা কন্ট্রাস্টে এইন্ট বলা যায়, AIN দিয়ে তারপরে টি যুক্ত করতে হয়, অ্যাপোস্ট্রফি টি। কিন্তু ওইভাবে না বলে আপনারা এটাকে ফুল ফর্মে ব্যবহার করার চেষ্টা করবেন, মানে অ্যাম এর ক্ষেত্রে বিশেষ করে জাস্ট এই একটা জায়গায় অ্যাম আই নট এরকম ভাবে বলবেন। অ্যাম আই নট গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি না। অ্যাম আই নট গোয়িং টু স্কুল বা এইন্ট আই গোয়িং টু স্কুল বলা যায়, কিন্তু ওইটার থেকেও। আর অ্যাম নট, অ্যামেন্ট কখনো হয় না, এই ধরনের কোনো ওয়ার্ড নাই, এইন্ট হয় অথবা আপনারা অ্যাম আই নট। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আই ওয়াজ নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম না। ওয়াজ আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছিলাম। ওয়াজন্ট আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছিলাম না।
আমি কি স্কুলে যাচ্ছিলাম না? আই উইল বি গোয়িং টু স্কুল। আমি স্কুলে যেতে থাকবো। কোন টেন্স এটা? ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস। আই ওন্ট বি গোয়িং টু স্কুল। আমি স্কুলে যেতে থাকবো না। উইল আই বি গোয়িং টু স্কুল? আমি কি স্কুলে যেতে থাকবো? উইল আই বি গোয়িং টু স্কুল? আমি কি স্কুলে যেতে থাকবো? ওন্ট আই বি গোয়িং টু স্কুল? আমি কি স্কুলে যেতে থাকবো না? ওন্ট আই বি গোয়িং টু স্কুল? আমি কি স্কুলে যেতে থাকবো না? আই হ্যাভ গান টু স্কুল। আমি স্কুলে গিয়েছি। আই হ্যাভ নট গান টু স্কুল। আমি স্কুলে যাইনি। হ্যাভ আই গান টু স্কুল? আমি কি স্কুলে গিয়েছি? হ্যাভেন্ট আই গান টু স্কুল? আমি কি স্কুলে যাইনি? আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসবে। হি হ্যাজ গান টু স্কুল। সে স্কুলে গিয়েছে। হি হ্যাজন্ট গান টু স্কুল। সে স্কুলে যায়নি। হ্যাজ হি গান টু স্কুল? সে কি স্কুলে গিয়েছে? হ্যাজন্ট হি গান টু স্কুল? সে কি স্কুলে যায়নি? যাদের কাছে আমার লেখা বইটা আছে, ওই বইয়ের 30 নম্বর চ্যাপ্টার এটা। এরপর দেখেন, হি হ্যাড গান টু স্কুল। সে স্কুলে গিয়েছিল। সে স্কুলে গিয়েছিল। হি হ্যাড গান টু স্কুল। হি হ্যাড নট গান টু স্কুল। সে স্কুলে যায়নি। হ্যাড হি গান টু স্কুল? সে কি স্কুলে গিয়েছিল? পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাডন্ট হি গান টু স্কুল? তো পাস্ট পারফেক্ট টেন্স করতে গেলে আরেকটা ক্লজ যুক্ত করতে হয় পাস্ট সিম্পল টেন্সের আর কি। তাহলে বোঝা যায় যে বাক্যটা অ্যাপ্রোপ্রিয়েটলি পাস্ট পারফেক্ট টেন্সের আর কি। যাই হোক, হি উইল হ্যাভ গান টু স্কুল, ফিউচার পারফেক্ট। হ্যাঁ, সে স্কুলে গিয়ে থাকবে। কেউ কোনো কিছু করে থাকবে, ভবিষ্যতের নির্দিষ্ট একটা সময়ের ভিতর কোনো কাজ হয়ে থাকবে বোঝায় এটা। হি উইল হ্যাভ গান টু স্কুল, সে স্কুলে গিয়ে থাকবে। হি ওন্ট হ্যাভ গান টু স্কুল, সে স্কুলে গিয়ে থাকবে না। হ্যাঁ, উইল হি হ্যাভ গান টু স্কুল? সে কি স্কুলে গিয়ে থাকবে? ওন্ট হি হ্যাভ গান টু স্কুল? সে কি স্কুলে গিয়ে থাকবে না? এখন অনেকে বলতে পারেন যে আপনি তো বললেন হি থাকলে হ্যাজ হবে, তাহলে কেন এখানে উইল হ্যাভ? এই উইল, এটা 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 ফিউচারের যে মডাল, এটা তো মডাল ভার্ব। মানে এই যে উইল, ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলোর পর মেইন ভার্বের বেস ফর্ম বসে না? এই হ্যাভটা কিন্তু মেইন ভার্বের বেস ফর্ম। হ্যাভটা কি? হ্যাভটা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের ভার্ব না? সো কখনো এখানে হ্যাজ বলবে না। উইল থাকলে আমার অবশ্যই অবশ্যই এখানে হ্যাভ বসাতে হবে, বেস ফর্ম থাকবে। উইল হ্যাজ হয় না কখনো, হ্যাভ। হি উইল হ্যাভ গান টু স্কুল, সে স্কুলে গিয়েছে, সরি গিয়ে থাকবে। হি ওন্ট হ্যাভ গান টু স্কুল, সে গিয়ে থাকবে না। উইল হি হ্যাভ গান টু স্কুল? সে কি স্কুলে গিয়ে থাকবে? অর্থাৎ আমার একটা পার্টিকুলার ভার্ব দিয়ে এখানে টেন্স, মডাল, সেমি মডাল মেনটেন করে 30টারও অধিক সেন্টেন্স তৈরি করা হচ্ছে। বাট সেন্টেন্স গুলো শুধু একটা সেন্টেন্সে সীমাবদ্ধ নয়, নেগেটিভ, ইন্টারোগেটিভ সহ তৈরি করা হচ্ছে। এবং এই প্র্যাকটিসটা আপনাকে নতুন কিছু ভার্ব দিয়ে করতে হবে। আই ক্যান গো, আমি যেতে পারি। আই কান্ট গো, আমি যেতে পারি না। ক্যান আই গো? আমি কি যেতে পারি? কান্ট আই গো? আমি কি যেতে পারি না? আই কুড গো, আমি যেতে পারতাম। এটা হচ্ছে অ্যাবিলিটি বা সামর্থ্য অর্থে। আই কুডন্ট গো, আমি যেতে পারতাম না। কুড আই গো? আমি কি যেতে পারতাম? কুডন্ট আই গো? আমি কি যেতে পারতাম না? আমি কি যেতে পারতাম না? আই মেই গো টু স্কুল টুডে, আমি আজ স্কুলে যেতে পারি। তাহলে আমরা এতক্ষণ টেন্সের প্র্যাকটিস করছিলাম, এখন চলে আসছি মডালের ভিতর। মে দিয়ে যখন সেন্টেন্স তৈরি করা হয় সেটাকে বলা হয় সম্ভাবনা অর্থে পারা। সম্ভাবনা অর্থে পারা। আমার স্কুলে যাওয়ার একটা পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে, আমি স্কুলে যেতে পারি। আই মেই গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি। আই মে নট গো টু স্কুল, আমি স্কুলে নাও যেতে পারি। মে আই গো টু স্কুল? আমি কি স্কুলে যেতে পারি? মে আই গো টু স্কুল? আমি কি স্কুলে যেতে পারি? মে আই নট গো টু স্কুল টুডে? আমি কি আজ স্কুলে যেতে পারি না? দেখেন এখানে আমি লিখে দিয়েছি, আমার বইটা যাদের কাছে আছে, might will be used as same place but may is used for 50% possibility and might is used for 30% possibility। 30 মানে আপনি যদি এখানে বলেন আই মাইট গো টু স্কুল, অর্থটা এরকম, আমি স্কুলে যেতেও পারি, যাওয়ার একটা পসিবিলিটি বা সম্ভাবনা আমার আছে। যাওয়ার একটা পসিবিলিটি বা সম্ভাবনা আমার আছে। ওকে, সো এই সম্ভাবনাটা 30%, মানে মে এর থেকেও কম। So, try to understand here. I must go to school. Must মানে 100% পসিবিলিটি বোঝায়, আমি অবশ্যই স্কুলে যাব।
আই মাস্ট নট, এখানে মাস্টেন্ট এই যেটা লেখা এইরকম ভাবেও বলা যায় না, মানে এই মাস্ট শব্দটাকে ওইভাবে আর কি মানে ইউজ করা যায় না কোন ভাবে, ওই শর্ট ফর্মে, কন্ট্রাডিক্টরি ফর্মে, অর্থাৎ মাস্ট নট ফুল ফর্মে বলার চেষ্টা করবেন এগুলোকে। মাস্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব? মাস্ট আই গো টু স্কুল, এই মডেল কেন শিখি? মাস্ট আই নট গো টু স্কুল হবে। এই যে সেন্টেন্সটা স্পোকেন অনেকে মাস্ট এরকম বলে, বাট মাস্ট আই নট গো টু স্কুল বলতে হবে। সো স্পোকেনের ভাষায় অনেকে বলে ফেলে, বাট সঠিক ইংলিশ হচ্ছে এটা। মাস্ট ভার্বের ক্ষেত্রে এই কন্ট্রাস্ট বা কন্ট্রাডিক্টরি ফর্ম ব্যবহার করা যায় না বা ওইভাবে ব্যবহৃত হয় না, এদেরকে ফুল ফর্মে আর কি ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। আচ্ছা, তো এরপরে দেখেন, আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই শ্যান্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। শ্যাল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব? শ্যান্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না। আই শুড গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া উচিত। আই শুডেন্ট গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া উচিত না। শুড আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত। শুডেন্ট আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত না। আই উড গো টু স্কুল, আমি স্কুলে যেতাম। আই উডেন্ট গো টু স্কুল, আমি স্কুলে যেতাম না। উড আই গো টু স্কুল, আমি কি স্কুলে যেতাম। উডেন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যেতাম না। উডের পরিবর্তে ইউজ টু বসানো যায়, ইউজ টু অতীত অভ্যাস অর্থে ব্যবহৃত হয়। আই নিড টু গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া দরকার বা প্রয়োজন, আমার স্কুলে যাওয়া দরকার। আই নিডেন্ট টু গো টু স্কুল, আই নিড নট টু, যেটাকে বলা হয় আমার দরকার না। নিড আই টু গো টু স্কুল, টুটা সাবজেক্টের পরে থাকবে। নিড আই টু গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া দরকার। নিডেন্ট আই টু গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া দরকার না। আমার কি স্কুলে যাওয়া দরকার না। আই অ্যাম টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়। আমাকে স্কুলে যেতে হয়। আই এম নট টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয় না। আমাকে স্কুলে যেতে হয় না। অ্যাম আই টু গো টু স্কুল, আমাকে কি স্কুলে যেতে হয়। অ্যাম আই টু গো টু স্কুল, আমাকে কি স্কুলে যেতে হয়। অ্যাম আই নট টু গো টু স্কুল, আমাকে কি স্কুলে যেতে হয় না। অ্যাম আই নট টু গো টু স্কুল, আমাকে কি স্কুলে যেতে হয় না। অ্যাম আই নট টু গো টু স্কুল, কাউকে কোনো কাজ করতে হয় বা করা লাগে, অ্যাম টু ইজ টু আর টু এর ব্যবহার হয়। আপনারা গতকাল যা শিখছেন জাস্ট সেইটাকেই, মানে লাস্ট ক্লাসে যা শিখছেন সেইটাকেই আমরা দেখতেছি। অর্থাৎ একটা পার্টিকুলার ভার্বের ব্যবহার করে আমরা বিভিন্ন টেন্সে কিন্তু সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। এটা আপনাদের করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা করতে পারলে জাস্ট এটাকেই আমরা প্র্যাকটিক্যাল কনভারসেশন বা স্পিকিং এ আমরা এরপরে অ্যাপ্লাই করব। এগুলোকে অ্যাপ্লাই করতে হবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে? প্র্যাকটিক্যাল জায়গাগুলোতে। আজকে আপনাদের অনেকগুলো নির্দেশনা দিব, অনেকগুলো বিষয় আমি দেখাবো। জাস্ট একটু ওয়েট করেন, আমি সবকিছুই ধারাবাহিকভাবে দেখাবো। এটাকে আমি আমি শেষ করি পড়ানোটা। তো মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন, খুবই ভালোভাবে বুঝবেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা সত্যিকার অর্থে আপনার দরকার। দে আর টু গো টু স্কুল, তাদের স্কুলে যেতে হয়। দে আর নট টু গো টু স্কুল, তাদের স্কুলে যেতে হয় না। তাদের স্কুলে যেতে হয় না। আর দে টু গো টু স্কুল, তাদের কি স্কুলে যেতে হয়। আর দে টু গো টু স্কুল, তাদের কি স্কুলে যেতে হয়। তাদের কি স্কুলে যেতে হয়। আর আরেন্ট দে টু গো টু স্কুল, তাদের কি স্কুলে যেতে হয় না। আরেন্ট দে টু গো টু স্কুল, তাদের কি স্কুলে যেতে হয় না। তাদের কি স্কুলে যেতে হয় না। আই ওয়াজ টু গো টু অফিস এভরিডে, আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো, কাউকে কোনো কিছু করতে হতো। ওয়াজ টু ওয়ার টু, আই ওয়াজ টু গো টু অফিস এভরিডে, আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো। যেতে হতো। আই ওয়াজ নট টু গো টু অফিস এভরিডে, আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো না। ওয়াজ আই টু গো টু অফিস এভরিডে, ওয়াজ আই টু গো টু অফিস এভরিডে, আমাকে কি প্রতিদিন অফিসে যেতে হতো। আমাকে কি প্রতিদিন অফিসে যেতে হতো। ওয়াজেন্ট আই টু গো টু অফিস এভরিডে, আমাকে কি প্রতিদিন অফিসে যেতে হতো না। আমাকে কি প্রতিদিন অফিসে যেতে হতো না। ওয়াজেন্ট আই টু গো টু অফিস এভরিডে, আমাকে কি প্রতিদিন অফিসে যেতে হতো না। এরপর দেখেন, আই হ্যাভ টু গো টু অফিস টুডে, হ্যাভ টু বা হ্যাজ টু মানে কাউকে কোনো কাজ করতে হবে, আর হ্যাড টু মানে করতে হয়েছিল। হ্যাড টু মানে করতে হয়েছিল। হ্যাভ টু বা হ্যাজ টু মানে করতে হবে। হ্যাড টু মানে করতে হয়েছিল। করতে হয়েছিল। কথাটা বোঝেন, কথাটা বোঝেন। আই হ্যাভ টু গো টু অফিস টুডে, আমাকে অফিসে যেতে হবে। আই ডোন্ট হ্যাভ টু গো টু অফিস টুডে, আমাকে অফিসে যেতে হবে না। আমাকে অফিসে যেতে হবে না। ডু আই হ্যাভ টু গো টু অফিস টুডে, আমাকে কি আজ অফিসে যেতে হবে। ডু আই হ্যাভ টু গো টু অফিস টুডে। ডোন্ট আই হ্যাভ টু গো টু অফিস টুডে, আমাকে কি অফিসে যেতে হবে না। ডোন্ট আই হ্যাভ টু গো টু অফিস টুডে,
আমাকে কি অফিসে যেতে হবে না? আমাকে কি অফিসে যেতে হবে না? হি হ্যাজ টু গো টু অফিস, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই জায়গাটাতে হ্যাজ টু, হি হ্যাজ টু গো টু অফিস, তাকে অফিসে যেতে হবে। হি ডাজন্ট হ্যাভ টু গো টু অফিস, তাকে অফিসে যেতে হবে না। ডাজ হি হ্যাভ টু গো টু অফিস, তাকে কি অফিসে যেতে হবে? ডাজ হি হ্যাভ টু গো টু অফিস, তাকে কি অফিসে যেতে হবে? ডাজন্ট হি হ্যাভ টু গো টু অফিস, তাকে কি অফিসে যেতে হবে না? তাকে কি অফিসে যেতে হবে না? এই প্র্যাকটিসটা আসলে দরকার। প্র্যাকটিসটা করতে পারলে ল্যাঙ্গুয়েজ কঠিন না, ল্যাঙ্গুয়েজ অনেক সহজ, অনেক দ্রুত, অনেক ভালোভাবে আপনারা ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন, ল্যাঙ্গুয়েজটাকে কাভার করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, এতটুকু বলতে পারি। ওকে, সো দেখেন, আই হ্যাড টু গো টু অফিস ইয়েস্টারডে, আমাকে গতকাল অফিসে যেতে হয়েছিল, এটা একটু দেখেন। আই ডিডেন্ট হ্যাভ টু গো টু অফিস, আমাকে অফিসে যেতে হয়নি। ডিড আই হ্যাভ টু গো টু অফিস, আমাকে কি অফিসে যেতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু গো টু অফিস, আমাকে কি অফিসে যেতে হয়েছিল? ডিডেন্ট আই হ্যাভ টু গো টু অফিস, আমাকে কি অফিসে যেতে হয়নি? ডিডেন্ট আই হ্যাভ টু গো টু অফিস, আমাকে কি অফিসে যেতে হয়নি? আমাকে কি অফিসে যেতে হয়নি? ডিডেন্ট আই হ্যাভ টু গো টু অফিস। এরপরে দেখেন, তাহলে এইভাবে এই যে সেন্টেন্স গুলো তৈরি করা, এইখানে আপনাদের কাজটা হচ্ছে নতুন ভার্বের ব্যবহার করে, আবারও বলছি, নতুন ভার্বের ব্যবহার করে 30টা সেন্টেন্স তৈরি করা, এবং সেই 30টা সেন্টেন্সের আবার নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ সহ ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করতে শেখা। এইটা যদি আপনি পারতে সক্ষম হন, এইটা যদি আপনি করতে সক্ষম হন, বিশ্বাস করবেন কিনা জানি না, বাট হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, আপনি বাংলায় যেটাই ভাবেন না কেন, সেটাকেই আপনি ইংলিশে ইনস্ট্যান্টলি ট্রান্সলেট করতে পারবেন, ইংলিশে আপনি বলতে পারবেন। আপনি যদি সত্যিকার অর্থে এই ভাষাটা শিখতে চান, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনার মনে হতে পারে, আপনি মনে করতে পারেন যে এই বিষয়টা তো আমি জানি, এটা তো আমি পারি, এটা তো আমি বুঝি। বুঝলে হবে না, ঠোঁটের উপর রাখতে হবে, ঠোঁটস্থ রাখতে হবে। ইনস্ট্যান্টলি আমি একটা সেন্টেন্স যখন বলবো, সেই সেন্টেন্সটা আপনাকে ধরা শিখতে হবে যে ওই সেন্টেন্সটা নেগেটিভ নাকি ইন্ট্রোগেটিভ, নাকি নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নাকি ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ, এটা পাস্ট ইনডিফিনিট আছে না প্রেজেন্ট পারফেক্টে আছে, না সেমি মডালের সেন্টেন্স নাকি মডালের সেন্টেন্স, এটা ওয়াজ টু দিয়ে করতে হবে না হ্যাড টু দিয়ে করতে হবে। ওয়াজ টু আর হ্যাড টু এর পার্থক্য কি? আমাকে অফিসে যেতে হতো, আই ওয়াজ টু গো টু অফিস, আর যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু অফিস। অর্থাৎ ওয়াজ টু মানে অতীতে কাউকে কোনো কাজ করতে হতো, করা লাগতো, আর ওয়াজ টু এবং ওয়ার টু মানে হচ্ছে, ওয়াজ টু এবং ওয়ার টু এর মানে হচ্ছে আহ, করতে হতো বা যেতে হতো, আর হ্যাড টু এর মানে হচ্ছে করতে হয়েছিল বা যেতে হয়েছিল, এরকম বোঝায়। আমি কি আপনাদের বোঝাতে পারছি আমি কি বলছি? আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন, ধরতে পারছেন? আমাকে একটু বলেন। মানে একটা পার্টিকুলার ভার্ব দিয়ে এই জায়গাটাতে মূলত 30টারও অধিক বা বেশি সেন্টেন্স আমরা তৈরি করছি। কি দিয়ে বলেন, কি বলছি? একটা পার্টিকুলার ভার্ব দিয়ে। কয়টা ভার্ব? একটা। তাহলে আমি যদি সাবজেক্ট চেঞ্জ করি, আবার আমি যদি গো এর পরিবর্তে নতুন একটা মেইন ভার্ব নিয়ে আসি, তাহলে অটোমেটিক্যালি আমার নতুন অবজেক্ট চলে আসবে। আমি যদি বলি আই গো, আমি যাই, তাহলে মানুষ যায় কোথায়? ওই ওই যেটা বললাম, আই গো টু স্কুল, আই গো টু মার্কেট, আই গো টু অফিস, এরকমই তো বলছি নাকি? এখন আমি এইটা না বলে আমি যদি বলি আই রাইট, আমি লিখি, তখন আই রাইট টু স্কুল কি বলা যায়? যায় না তো। তো ওইটার সাথে আহ মানে ওইটার সাথে আমার যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, আমি আমি সেইটাই বলবো। সো বিষয়টা হচ্ছে এই, আপনাকে এটা একটু বুঝতে হবে, এটা একটু নিতে হবে ভালোভাবে। হ্যাঁ, সেটা হচ্ছে নতুন ভার্বের ব্যবহার। আমি আবারও বলছি, নতুন ভার্বের ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে হবে, সেন্টেন্স জেনারেট করা আর কি আপনাকে শিখতে হবে, আপনাকে এটা করতে হবে। আপনি যদি এটা একবার করতে পারেন, ল্যাঙ্গুয়েজটা, আমি আবারও বলি, অনেক বেশি সহজ মনে হবে, অনেক ইজি মনে হবে আপনার কাছে, অনেক সহজ মনে হবে, অনেক ইজি মনে হবে। আমি অনুরোধ করব আপনাদেরকে এইটা করার, কি করার, অ্যাটলিস্ট 2টা 3টা 4টা 5টা, সর্বোচ্চ 5টা নতুন ভার্ব দিয়ে এরকম 30টা করে সেন্টেন্স তৈরি করবেন। দেখেন, আমি আমি একটু দেখাই, আমি যদি এটাকে একদমে, এক নিঃশ্বাসে আমি যদি করার চেষ্টা করি, আমি পারবো কিনা, আমাদের হবে কিনা, এটা সম্ভব কিনা, আমরা একটু দেখি। Just wait.
প্রত্যেকে একটু মনোযোগ দেন, কথা শোনা যাচ্ছে? जी सर यस सर আচ্ছা, তো প্রত্যেকে এই জায়গাটাতে একটু ফোকাস করেন, একটু ভালোভাবে দেখেন। মনে করেন আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসলাম। আহ আমি এখানে 5টা ভার্ব নিব। ফর এক্সাম্পল রাইট, ফর এক্সাম্পল ড্রাইভ, ফর এক্সাম্পল ড্র, ফর এক্সাম্পল একটা স্ট্রং ভার্ব নেই, স্পিক, সিং। এই যে 5টা ভার্ব আমি নিলাম, এখন আমি একটা ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করি। ফর এক্সাম্পল রাইট হি রাইটস আ লেটার। সে একটা চিঠি লেখে। কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল টেন্স। এটা আপনাকে করা শিখতে হবে। এবার হি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। কোন টেন্স? পাস্ট সিম্পল টেন্স। হি উইল রাইট আ লেটার, WRITE, হি উইল রাইট আ লেটার, সে একটা চিঠি লিখবে। কোন টেন্স? এটা হচ্ছে আমার ফিউচার ইনডিফিনিট টেন্স। হি ইজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখতেছে বা লিখিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখিতেছিল বা লিখতেছিল, পাস্ট কন্টিনিউয়াস। হি উইল বি, হি উইল বি রাইটিং, হি উইল বি রাইটিং আ লেটার, হি উইল বি রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখতে থাকবে। হি হ্যাজ রিটেন আ লেটার, সে একটা চিঠি লিখেছে, সে একটা চিঠি লিখেছে। হি হ্যাজ রিটেন আ লেটার। হি হ্যাড রিটেন, হি হ্যাড রিটেন আ লেটার, সে একটা চিঠি লিখেছিল, পাস্ট পারফেক্ট টেন্স। হি উইল হ্যাভ রিটেন আ লেটার, সে একটা চিঠি লিখে থাকবে, ফিউচার পারফেক্ট টেন্স। হি হ্যাজ বিন রাইটিং, হি হ্যাজ বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং, সে সকাল থেকে একটা চিঠি লিখতেছে। ইন দ্য সেম ওয়ে, সে সকাল থেকে একটা চিঠি লিখিতেছিল। হি হ্যাড বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং, সে সকাল থেকে একটা চিঠি লিখতে থাকবে। তখন হবে হি উইল হ্যাভ বিন, হি উইল হ্যাভ বিন। এখানে থেকে না বলে আমি যদি বলি হি হি উইল হ্যাভ বিন রাইটিং আ লেটার ফর 2 আওয়ার্স, 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে একটা চিঠি লিখতে থাকবে। এই হচ্ছে 12টা টেন্স আমার শেষ। একটা ভার্ব দিয়ে, কোন ভার্ব? রাইট। রাইট ভার্ব দিয়ে 12টা সেন্টেন্স অলরেডি আমি শেষ করলাম। আই হ্যাভ ডান ইট, রাইট। দেন হি ক্যান রাইট আ লেটার। এবার আমি মডেলের ভিতর প্রবেশ করলাম। সে চিঠি লিখতে পারে। হি কুড, হি কুড রাইট আ লেটার, রাইট আ লেটার, সে একটা চিঠি লিখতে পারবে। হি শুড রাইট আ লেটার, রাইট আ লেটার, তার একটা চিঠি লেখা উচিত। ক্যান, কুড, শুড, হি শুড, তাই না? হি মে রাইট আ লেটার, এটা সম্ভাবনা অর্থে পারা বোঝায়, অর্থাৎ সে একটা চিঠি লিখতে পারে, এর অর্থটাও পারে। হ্যাঁ, হি মাইট রাইট আ লেটার, রাইট আ লেটার, সে একটা চিঠি লিখতেও পারে। হি উড রাইট আ লেটার, উড রাইট আ লেটার, সে একটা চিঠি লিখতো। হি মাস্ট, হি মাস্ট রাইট আ লেটার। উড মানে সে চিঠি লিখতো। আর আমি যদি বলি হি ইউজ টু রাইট আ লেটার, রাইট আ লেটার, এর মানে হচ্ছে সে চিঠি লিখতে অভ্যস্ত ছিল। হি ইউজ টু রাইট আ লেটার, সে চিঠি লিখতে অভ্যস্ত ছিল। হি নিডস টু রাইট আ লেটার, তার চিঠি লেখা দরকার বা প্রয়োজন। হি ডেয়ার্স টু, ডেয়ার্স টু, হি ডেয়ার্স টু রাইট আ লেটার, তা সে চিঠি লেখার সাহস করে। হ্যাঁ, চিঠি লিখতে ভয় পায়, এরকম আর কি একটা সেন্স আসে। হি ইজ টু রাইট আ লেটার, তাকে চিঠি লিখতে হয়। হি ওয়াজ টু রাইট আ লেটার, তাকে চিঠি লিখতে হতো। হি ইজ সাপোজ টু, সাপোজ টু রাইট আ লেটার, তার একটা চিঠি লেখার কথা। হি ওয়াজ সাপোজ টু রাইট আ লেটার, তার একটা চিঠি লেখার কথা ছিল। হি হ্যাজ টু রাইট আ লেটার, তাকে চিঠি লিখতে হবে। হি হ্যাড টু রাইট আ লেটার, তাকে চিঠি লিখতে হয়েছিল। হি উড লাইক টু রাইট লেটার, আমি আরো দুটো অ্যাড করছি। সে চিঠি লিখতে চায়।
হ্যাঁ, এটা পলাইটলি চাও, উড লাইক, এটা একটা সেমি মডেল ভার্ব। হি হ্যাড বেটার, অর ইউ ক্যান সে দ্যাট উড রাদার রাইট আ লেটার। এর বাংলা অর্থ এরকম, তার বরং একটা চিঠি লেখা উচিত বা ভালো। দেখছেন এই যে আমি কিভাবে লিখলাম, আপনি কেন পারবেন না? তাহলে এখানে কয়টা সেন্টেন্স আমি লিখলাম একবার দেখেন। এই সেন্টেন্স গুলো আমি এখন আপনাদের গ্রুপে পাঠিয়ে দিব। আপনারা এই প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা লিখে আমাকে বলবেন। টোটাল দেখেন আমি লিখছি একদম খাপে খাপ 30টা সেন্টেন্স আমার হয়ে গেছে। দেখছেন এই যে 30টা, দেখেন একটা ভার্ব। তো এরকম এখানে আরো যে 4টা ভার্ব আছে, এই 4টা ভার্ব দিয়ে এই 30টা সেন্টেন্স আপনাকে লিখতে হবে, এবং প্রত্যেকটা সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা অর্থ লিখতে হবে। আমি আগে বলছি না যে আপনি নেগেটিভ ইন্ট্রোগেটিভ করেন, যদিও সেটা দেখাইছি, কিন্তু অ্যাকচুয়াল বাংলা বলতে হবে। এখন আপনারা আমাকে একজন বলেন যে কে আছেন যে কনফিডেন্টের সাথে, আমি তো বলে দিলাম, আগে একবার দেখালাম, এবার এখানেও দেখালাম, 2বার দেখালাম, কিন্তু আপনাদের ভিতর থেকে কে কনফিডেন্টের সাথে এই 30টা সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা বলতে পারবেন? বলেন, কে পারবেন? স্যার কে পারবেন বলেন, আনমিউট করেন। কে? আনিসুর রহমান পারবেন? আচ্ছা, একটু লাউডলি কথা বলেন। হি রাইটস আ লেটার এর অর্থ কি? হি রোট আ লেটার। একটা চিঠি লিখেছিল, হি উইল রাইট আ লেটার। সে একটা চিঠি লিখবে, হি ইজ রাইটিং আ লেটার। একটা চিঠি লিখতেছে, হি ওয়াজ রাইটিং আ লেটার। একটা চিঠি লিখতেছিল, হি উইল বি রাইটিং আ লেটার। একটা চিঠি লিখতে থাকবে, হি হ্যাজ রিটেন আ লেটার। একটা চিঠি লিখতে আছে, হি হ্যাড রিটেন আ লেটার। একটা চিঠি লিখতে আসছিল, হি উইল হ্যাভ রিটেন আ লেটার। একটা চিঠি লিখতে থাকবে, হি হ্যাজ বিন রাইটিং আ লেটার সিন্স মর্নিং। সে সকাল থেকে একটা চিঠি লিখতেছে, He had been writing a letter since morning. সকাল থেকে একটা চিঠি লিখতেছিল, He will have been writing a letter for 2 hours. 2 ঘন্টা থেকে একটা চিঠি লিখতে থাকবে, 2 ঘন্টা ধরে। আচ্ছা, he can write a letter. একটা চিঠি লিখতে পারে, He could write a letter. সে একটা চিঠি লিখতে পারতো, He should write a letter. একটা চিঠি লেখা উচিত, তার চিঠি লেখা উচিত। He may write a letter. একটা চিঠি লিখতে পারে, He might write a letter. একটা চিঠি লিখতেও পারে, He would write a letter. একটা চিঠি লিখতো, না, লিখতো। He must write a letter. অবশ্যই একটা চিঠি লেখা উচিত, He used to write a letter. একটা চিঠি লিখতো, He needs to write a letter. একটা চিঠি লেখা প্রয়োজন, He dares to write a letter. একটা চিঠি লেখা সাহস করে, He is to write a letter. তার একটা চিঠি লিখতো, তাকে চিঠি লিখতে হয়। তাকে চিঠি লিখতে হয়। আমাকে ভাত রান্না করতে হয়। আই অ্যাম টু কুক রাইস। আই অ্যাম টু কুক রাইস। রহিমকে অফিসে যেতে হয়। রহিম ইজ টু গো টু অফিস। হি ওয়াজ টু রাইট আ লেটার। তার একটা চিঠি লিখতে হতো, তাকে চিঠি লিখতে হতো। হি ইজ সাপোজ টু রাইট আ লেটার। তার লিখতে অভ্যস্ত ছিল না, তার একটি চিঠি লেখার কথা। তার একটি চিঠি লেখার কথা। তার একটি চিঠি লেখার কথা। হি ইজ সাপোজ টু রাইট আ লেটার। হি ওয়াজ সাপোজ টু রাইট আ লেটার। ছিল। হি হ্যাজ টু রাইট আ লেটার। চিঠি লিখবে, তাকে চিঠি লিখতে হবে, লিখবে না। তাকে চিঠি লিখতে হবে। অ্যাকচুয়াল অর্থটা বের করতে হবে। হি হ্যাড টু রাইট আ লেটার। হতো না, হতো তো ওয়াজ টু দিয়ে। এই ওয়াজ টু মানে হতো, এটা হয়েছিল, এটা হয়েছিল। হি উড লাইক টু রাইট আ লেটার। চিঠি লিখতে চায়, চায়, সে চিঠি লিখতে চায়। হি হ্যাড বেটার অর উড রাদার রাইট আ লেটার। তার বরং একটা চিঠি লেখা ভালো, বা তার বরং একটা চিঠি লেখা উচিত। তাহলে দেখেন আপনাদের একটা না দুইটা জায়গায় ভুল হচ্ছে।
এই ভুল কোনোটাই করলে হবে না, একদম পারফেক্টলি 30টা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং আপনাকে বলতে হবে, আপনাকে বের করতে হবে। তার জন্য প্র্যাকটিস যতটা দরকার, যতটা প্রয়োজন আপনাকে সেটা করতে হবে। মানে এই জায়গাটা যেন আপনার একদম ক্লিয়ার থাকে। আর এই জায়গাটা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনার সব থেকে বড় বেনিফিট হচ্ছে আপনি যে কোনো কথা বাংলায় ভাবলে সঠিক টাইমে ইংলিশে বলতে পারবেন। তো আপনাদের এই হোমওয়ার্কটা থাকবে, এইটা দিয়ে 30টা সেন্টেন্স আমি যেটা লিখে দিয়েছি প্রত্যেকটার পাশে বাংলা অর্থটা লিখবেন, অ্যাকচুয়াল বাংলা অর্থ লিখবেন, এবং আপনারা বাকি যে 4টা ভার্ব আছে এই 4টা ভার্ব দিয়ে এই 30টা করে সেন্টেন্স লিখবেন। আমার লিখতে কিন্তু 5 মিনিটও লাগেনি, তো আপনার 10 মিনিটের বেশি লাগবে না। এইটা আপনাকে করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা যতটুকু শিখবো পারফেক্টলি শিখবো। Yes, sir. কথা ক্লিয়ার? এইটা আপনাকে করতে হবে, এটা আপনাকে করতে হবে। এরপর আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, প্রত্যেকে একটু দেখবেন, প্রত্যেকে খেয়াল করবেন। এইখানে একটা পিডিএফ ফাইল আছে, কমপ্লিট ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স কন্টেন্ট 2026। এই পিডিএফটা আপনারা দেখতে পারছেন কিনা? আমার এই পেজটা দেখা যাচ্ছে? Sir, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? এটা হচ্ছে এটা হচ্ছে 2 পেজের। কয় পেজ বলেন তো? কি বললাম? 2 পেজের একটা পিডিএফ। অর্থাৎ আমার ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত কি কি থাকবে, কোন ক্লাসে কোন টপিক আমি পড়াই বা পড়াবো, সেটা এখানে লেখা আছে। এইটা আপনারা প্রত্যেকে কম্পিউটারের ঘর থেকে প্রিন্ট করে নিবেন, যেখান থেকে প্রিন্ট করা যায়, পিডিএফ পাঠিয়ে দিলে ডাউনলোড করে প্রিন্ট করে আপনার কাছে রাখবেন। এবং এই পর্যন্ত যে ক্লাসগুলো নিয়েছি এর ভিতরে কোন কোন ক্লাস আপনি এই টপিকের ভিতর থেকে করেছেন সেটা মার্ক করবেন, কোন কোন ক্লাস আপনি করেননি সেটা মার্ক করবেন। আমার কথাটা বোঝেন? আমি আজ আজ আপনাদের যে ক্লাসটা নিলাম, এই ক্লাসটা হচ্ছে, দেখেন এই ক্লাসটা হচ্ছে এই যে 28, দেখেন এই যে ক্লাস 28 লেখা, সরি 27, ক্লাস 27 লেখা, 30+ সেন্টেন্স প্র্যাকটিস ক্লাস উইথ 1 ভার্ব। এই 27 নম্বর ক্লাসের ভিতরে, এই 27 নম্বর ক্লাসের ভিতরে এখানে ভয় পাওয়ার কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। অনেকেই হয়তো মাত্র 3টা ক্লাস করছেন, অনেকে হয়তো 5টা করছেন, 7টা করছেন, 10টা করছেন, এটা নিয়ে সমস্যা নাই। বাট আপনি শুধু একটু দেখবেন যে এই 27 পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে এই ক্লাসগুলোর ভিতরে আপনি কোন কোন ক্লাসটা পেয়েছেন, অর্থাৎ আপনি ঠিক কোন কোন ক্লাসটা করেছেন, এটা একটু আপনারা লিখবেন। আমি 27টা ক্লাস নেইনি, আমি বলছি না 27টা নিয়েছে, আমি হয়তো ক্লাস নিয়েছি সর্বোচ্চ 16 বা 17 বা 18টা হবে। আমার কথাটা বোঝেন? এখানে কিছু ক্লাস এক্সট্রা দেওয়া আছে, যেমন প্যাসিভ ভয়েসের ক্লাস আমি এখনো নেইনি, এর উপর 2-3টা ক্লাস আছে। বা এই গ্রামারের দিক থেকে কিছু ক্লাস আছে, যেমন কনজাংশনের ক্লাস আছে, অথবা প্রেপোজিশনের 2টা পার্ট আছে, বা এখানে কিছু বিষয় আছে। তো বা এই ভিতরে আরো কয়েকটা বিষয় থেকে গেছে। তো যাই হোক, সেটা পরের কথা। শুধু আমি আপনাকে এটা দেওয়ার পর আপনি দেখবেন, এটা প্রিন্ট আউট করবেন, করার পর আমাকে জানাবেন যে কোন কোন টপিক আপনি এর ভিতরে এই 27 পর্যন্ত যতটুকু আছে এর ভিতরে আপনি করেছেন। যে কয়টা করেননি আলাদা করে লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমি আবারও বলছি, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। প্রত্যেকটা ক্লাসের একটা ধারাবাহিকতা আমাদের মেনটেন করতে হবে। এবার দেখেন, এই যে ক্লাস 1 থেকে 50, একদম 50টা ক্লাস এইখানে ধারাবাহিকভাবে ওইভাবে সাজানো আছে। এই 50টা ক্লাস কমপ্লিট করার পর আপনারা নিজেরা নিয়ে পড়বেন। কমপ্লিট করার পর 51 থেকে 70 নম্বর যে ক্লাসগুলো হবে সেটা হচ্ছে আইএলটিএস যে স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, সেইটার উপর বেস করে আইএলটিএস এর যে কোশ্চেন আসে সেটার উপর বেস করে প্র্যাকটিক্যাল কনভারসেশন, স্পিকিং অ্যান্ড রাইটিং এর ক্লাস থাকে আমার। তো এটা থাকবে। আর এইখানে দেখেন আমি লিখে দিয়েছি নোটিস 1, 1 থেকে 11 নম্বর ক্লাস পর্যন্ত প্রতিটা ক্লাসের সাথে মোস্ট ইফেক্টিভ 120 স্পোকেন রুলস প্র্যাকটিক্যাল কনভারসেশনের সাথে আমি প্র্যাকটিস করাবো। এটা হচ্ছে এই মেইন টপিকের পাশাপাশি প্রতিদিন ক্লাসে আমার থাকবে। আর 12 থেকে 50, অর্থাৎ আজকে আপনি যে ক্লাস করছেন, আগামী ক্লাস থেকে আপনারা মনে রাখবেন এই যে ক্লাসগুলো আমি নিচ্ছি, মনে করেন এই যে আজকে আমি 30+ সেন্টেন্স প্র্যাকটিস করানো শেখালাম, এই ক্লাসের সাথে প্রতিদিন আমি এক্সট্রা 10 থেকে 15 মিনিট দিয়ে আপনাকে একটা করে স্পিকিং টপিক দিব, স্পিকিং প্র্যাকটিস করার জন্য, যার উপর আপনার প্রেজেন্টেশন দিতে হবে ক্লাসে, ইনস্ট্যান্টলি প্রেজেন্টেশন দিতে হবে প্রতিদিন। যে টপিকে আমি পড়াই না কেন, আপনার ধারাবাহিকভাবে একটা করে টপিক আপনাকে প্রতিদিন আমি কোশ্চেন এবং অ্যান্সার দিব। অ্যান্সার ভালোভাবে পড়ে আপনি নিজের মতো করে অ্যান্সার দিবেন। 2 লাইন পারলে 2 লাইন বলবেন, না পারলে আমি সেটা বুঝাই দিব। এটা প্রতিদিন ক্লাসের পাশাপাশি এক্সট্রা 15 মিনিট টাইম দিয়ে আমি করবো। এছাড়াও প্রতিদিন সন্ধ্যা 6টায়
এবং রাত 11:30টায় দুইবার, সন্ধ্যা 6টা, রাত 11:30টায় আমার ল্যাঙ্গুয়েজ ক্লাবে স্পিকিং প্র্যাকটিস থাকবে। এইটা আপনাদের করতে হবে, অ্যাটেন্ড করতে হবে যতটুকু পারেন, কারণ এটা প্রতিদিন থাকে, আপনাকে যে বাধ্যতামূলক অ্যাটেন্ড করতে হবে এরকম না, প্র্যাকটিসের জন্য। তো যে যেদিন ফ্রি থাকবেন অ্যাটেন্ড করবেন। তো এইটার জন্য আমি আরেকটু বলি, আপনাদের যাদের ফুল কোর্স ফি কমপ্লিট আছে, আমি বারবার বলেছিলাম আমার এই কোর্সের টোটাল কোর্স ফি 2000 টাকা। আপনারা যারা একসাথে দিয়েছিলেন অনেক ধন্যবাদ, যারা কমপ্লিট করেছেন ইতিমধ্যে তাদেরও ধন্যবাদ। আর যারা করেননি তারা অবশ্যই অবশ্যই আগামীকাল বা পরশুদিনের ভিতরে এটা করবেন, কারণ আমি কাউকে বাদ দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি আপনারা এখানে যারা আছেন 85 ব্যাচের সবাই একসাথে ক্লাস করবেন, অর্থাৎ গত মাসে যারা ভর্তি হয়েছিলেন, যারা 1000 টাকা যাদের বকেয়া আছে, 1 থেকে 2 দিনের ভিতরে আপনারা একটু দ্রুত দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা সব ধরনের ফ্যাসিলিটিস পাবেন। কারণ আপনার টোটাল কোর্স ফিটা কমপ্লিট থাকলে আপনি যে কোনো নতুন ব্যাচেও পরবর্তীতে শিখতে চাইলে শিখতে পারবেন, তার জন্য আলাদা করে কোনো টাকা দিতে হবে না প্রত্যেকে কোর্স ফিটা। কারণ আমি তো এই মেইন কোর্স ফির বাইরে কোনো টাকা চাইনি, এইটা কমপ্লিট রাখার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, এটা কমপ্লিট না থাকলে আপনারা পরবর্তী ক্লাসগুলো করতে পারবেন না। কারণ আমি তো আমার জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রম করছি, কেউ কোনো জায়গায় এই অর্ধেক টাকা নিয়ে ক্লাস করায় না। তো সেটা আপনারা চেয়েছিলেন অনেকেই, আমি সেই সুযোগটা দিয়েছিলাম। তো বাকি যে কোর্স ফিটা আছে সেটা আপনারা পরিশোধ করবেন। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার, ফ্রাইডে অ্যান্ড টিউসডে কিছু পার্সোনাল সেশন নিয়ে থাকি, ওয়ান টু ওয়ান সেশন নিয়ে থাকি। ব্যাসে ক্লাস করে না বোঝার পর একটা স্টুডেন্ট কতটুকু পারলো বা না পারলো, কোথায় সমস্যা আছে, কোন টপিকের সমস্যা আছে, সেটা আমি দেখে আলাদাভাবে সলভ করি। এর জন্য আমি বলছি আলাদা একটা খাতায় আপনারা এই 1 থেকে 27 পর্যন্ত যে টপিকের আমি ক্লাস নিলাম, এর ভিতরে কোনটা আপনি পারেন, কোনটার উপর আপনি ক্লাস করেছেন, দুইটা কথা বললাম, কোন টপিক গুলো আপনি জানেন বা পারেন, আপনার কাছে সহজ মনে হয়, কোনটার উপর আপনি ক্লাস করেছেন, আর কোনটা আপনি একদমই বোঝেন না বা পারেন না, সেইটা মার্কিং করবেন, খাতায় নোট করে আমাকে পাঠাবেন। আমি কি বোঝাতে পারছি আপনাদের? বুঝতে পারছেন আপনারা? Yes, sir. আমি Yes, sir. কিন্তু আপনাদের কোর্সের আউটলাইন দিয়ে দিলাম। কি দিলাম? যে আমার এই কোর্স থেকে আপনারা কি শিখবেন, কি আছে, কি থাকবে। আন্দাজে তো শুধু ক্লাস করে গেলে হবে না, হবে হবে তাহলে এটা এটা ভালো একটা জিনিস করলাম না আপনাদের জন্য, নাকি? Yes, sir. আপনারা বুঝতে পারবেন যে আমি কোন টপিকের পর কোন টপিক পড়বো বা পড়তেছি, আমাকে কি শিখতে হবে, এই কোর্সে কি আছে। হ্যাঁ, তাহলে এটা সবাই প্রিন্ট আউট করে ফেলবেন। ক্লিয়ার কথা? বুঝতে পারছেন? Okay, sir. Okay, sir. ওকে। Sir, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাড করে নিব। আমি একটু ওয়েট করছিলাম, ওই সবার বকেয়া পরিশোধ ছিল না, এই জন্য আমি একটু ওয়েট করছিলাম। অ্যাড করে নিব, যাদের টাকা কমপ্লিট আছে টেনশনের কারণে প্রত্যেকে যুক্ত হতে পারবেন। আর একটা কথা আমি বলি, আমার আমার এই রাত 10টায় আবার একটা ফ্রি সেশন চলছে, আগামী পরশুদিন এটা শেষ হয়ে যাবে। তারপর থেকে, অর্থাৎ আজকে তো আপনাদের ক্লাস নিলাম, আপনাদের পরবর্তী ক্লাস পরশুদিন, তো তারপর থেকে আমি একদম ফ্রি হয়ে যাব। আপনাদের এই ক্লাসগুলো আমি আরেকটু লং টাইম ধরে নিব, কারণ আমাকে ওই স্পিকিংটা আপনাদের এখন থেকে প্র্যাকটিস করাতে হবে। তো তার জন্য সবাই প্রস্তুত হন, আর এই যা যা বললাম এই কাজগুলো একটু করে ফেলেন। সো দ্যাটস অল ফর টুডে। আপনারা ভালো থাকেন। যদি পার্সোনাল কোনো কোশ্চেন থাকে হোয়াটসঅ্যাপে নক দিন, আমি কথা বলবো। যাদের টোটাল কোর্স ফি কমপ্লিট আছে তাদের টেনশনের কোনো কারণ নেই, আমি আপনাদের ওই ল্যাঙ্গুয়েজ ক্লাব প্লাস আদার্স যে জায়গাগুলো আছে সবগুলোতে এন্ট্রি করে নিব। আর যাদের নেই তারা একটু এটা করবেন, আর এইটা প্রিন্ট করে ফেলবেন। আর যে টাস্কটা দিলাম, হোম টাস্ক 30+ সেন্টেন্স নতুন ভার্ব দিয়ে, এটা একটু করে ফেলবেন। আমাকে আমাকে এখন আরেকটা ক্লাস নিতে হবে। আর কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে নক দিন। তো ভালো থাকেন। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট, আল্লাহ হাফেজ।